যোগ্য প্রতিনিধি নির্বাচনে হিসাব নিকাশে ব্যস্ত নতুন ভোটাররা। এবার তরুণদের ভোটই হবে জয় পরাজয় নির্ধারক, বলছেন বিশেষজ্ঞরা। বিশ্বকাপ ভেন্যু চূড়ান্ত করতে বিসিবির সঙ্গে আইসিসির বৈঠক দুপুরে। ভারতে খেলার পরিস্থিতি নেই বললেন ক্রীড়া উপদেষ্টা। ঘুড়ি ফানুসের বর্ণিল সাকরাইন উৎসবের জন্য প্রস্তুত নগরবাসী। ডিজে আতশবাজি থেকে বেরিয়ে মূল ঐতিহ্য ধরে রাখার প্রত্যয়। কূটনৈতিক চাপ বাড়াতে এবার ইরানের বাণিজ্য অংশীদার দেশগুলোর পণ্যে 25% আমদানি শুল্ক বসানোর ঘোষণা ট্রাম্পের। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি লাইবা জান্নাত। শহর থেকে গ্রাম সবখানেই বইছে নির্বাচনী হাওয়া। যোগ্য প্রতিনিধি নির্বাচনে হিসাব নিকাশে ব্যস্ত ভোটাররা। অভিজ্ঞদের সঙ্গে পাল্লা দিয়ে তরুণ ভোটাররাও সক্রিয়। ঘর, ক্যাম্পাস ও অনলাইন প্ল্যাটফর্মে সর্বত্রই চলছে ভোট পূর্ব আলোচনা। সম অধিকার প্রতিষ্ঠায় নিজেদের প্রথম ভোট গুরুত্বপূর্ণ হবে এমন প্রত্যাশা তাদের। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে নতুন ভোটারদের ভাবনার কথা জানাবেন মেহরিন আনি। চায়ের আড্ডা হলেও তরুণদের এই মজলিসে চলছে নির্বাচন নিয়ে যুক্তিতর্ক। দলমত প্রতীক নাকি ব্যক্তির গুরুত্ব থাকবে ভোটে, এসব নিয়ে চলছে নানা আলোচনা। আসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাওয়াদ নতুন ভোটার হয়েছেন, তাই প্রত্যাশা একটি উৎসবমুখর পরিবেশে হোক এবারের নির্বাচন। এইবার যেহেতু একটা ভোটিং কালচার আমরা পাচ্ছি, আমি বিশ্বাস করি আমাদের তরুণদেরকে এখানে পার্টিসিপেট করা উচিত। নির্বাচন নিয়ে তরুণ প্রজন্মের আলোচনার উত্তাপ ছড়াচ্ছে সবখানেই। ক্যাম্পাস থেকে ক্যাম্পাস, বাদ যাচ্ছে না ইন্টারনেট দুনিয়াও। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অন্যতম ফলই হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই সঙ্গে এবার রয়েছে জুলাই জাতীয় সনদের পক্ষে বিপক্ষে গণভোট। 2024-এ হওয়া সেই জন আন্দোলনের নেতৃত্বই দিয়েছে এই তরুণীরা, যাদের বেশিরভাগই এবারের নির্বাচনের প্রথম ভোটার। তাই এবারের ভোট নিয়ে আছে আগ্রহ, উচ্ছ্বাস সহ নানা প্রত্যাশা। জুলাই মুভমেন্টের পরে আমাদের বিভিন্ন দলের প্রতি যে ধরনের এক্সপেকটেশনগুলো ছিল সেগুলো তারা ফুলফিল করতে পারছে না। রাজনৈতিক দলগুলোর আসলে তরুণদের ম্যান্ডেট বুঝে এবং তরুণদেরকে ইমপ্রেস করে রাজনীতিটা করা উচিত। যেহেতু এবারের তরুণ অনেক প্রার্থী আছে, তাদের কাছেও আমাদের একটা প্রত্যাশা আছে। সরকার আসে, সরকার যায়, আশ্বাসবাণী ছাড়া নারী ক্ষমতায়নের বাস্তব চিত্র মেলাভার। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা নিয়ে শঙ্কা এবং নারীদের নানাভাবে হয়রানির চিত্র বাড়ায় এবার তরুণীরাও সজাগভাবে কষছে ভোটের হিসাব। তৃণমূল থেকে কেন্দ্রের ভাজে ভাজে সম অধিকার প্রতিষ্ঠার জোয়ারে গাঁথতে চান ভোট। আগে যেরকম সব কিছু পার্টি বেসিস ছিল, যে পার্টি থেকে দাঁড়াইছে ওই পার্টির উপর আমি লয়াল, এই জন্য ওই পার্টিকে ভোট দিব এরকম। বাট এখন ব্যাপারটা এরকম না। নারীর ইকুয়ালিটিটা যেখানে সঠিকভাবে এনশিওর করা হবে, যারা নারীদেরকে অনেক বেশি সুযোগ করে দিবে কর্মক্ষেত্রে তাদেরকেই আমরা প্রেফারেন্স থাকবে তাদেরকে ভোট দেওয়ার জন্য। নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য মতে এবার ত্রয়োদশ নির্বাচনে মোট ভোটার 12,76,183,183 জন, যার মধ্যে নারী ভোটার 6,28,79,042 জন এবং 2026 সালের 5 জানুয়ারি নাগাদ দেশে 18 থেকে 37 বছর বয়সী ভোটারের সংখ্যা 5,56,53,176, যা মোট ভোটারের 43.56%। ফলে এই বিশাল তরুণ অংশের ভোটই নির্ধারণ করবে রাজনৈতিক দলগুলোর জয় বা ভরাডুবি। 6 কোটি তো একটা অল্প সংখ্যা না, সুতরাং তারা যদি যথেষ্ট সংখ্যা উৎসাহী না হন ভোট দিতে, তাহলে তো ভোটের আমরা যে শতাংশ বলছি সেটা কমে যাবে এবং সেটা আমাদের জন্য ভালো বার্তা দেবে না। প্লাস তার সাথে গণভোট আছে, সুতরাং সবাই চাইবে যে সংখ্যাটা বাড়ুক, ভোটার উপস্থিতি বাড়ুক। তো সেক্ষেত্রে অবশ্যই তরুণদের একটা ভূমিকা আছে। বিশ্লেষকরা বলছেন এবার দল বা প্রতীক নয়, তরুণরা ভোট দিবে প্রার্থীর ব্যক্তিগত পরিচয় এবং কার্যক্রম দেখে। তাই তরুণদের পছন্দকে যারা প্রাধান্য দিবে তারাই সরকার গঠনে এগিয়ে থাকবে। বাংলাদেশ বলে না, সারা পৃথিবী ইন্ডিভিজুয়ালিজমের জায়গা, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। তো সেই জায়গা থেকে নেতা নির্বাচনের ক্ষেত্রে, এমপি ইলেকশনের ক্ষেত্রে কিন্তু ভোটাররা, বিশেষ করে তরুণরা, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের দিকে যাবে। এছাড়া তরুণদের ভোট পেতে ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহার এবারের নির্বাচনী প্রচারণায় অনেক বড় ভূমিকা রাখতে পারে বলে মত বিশেষজ্ঞদের। তরুণদের হাতে বাংলাদেশ
বাংলাদেশ সেটি এখন আর বলার অপেক্ষা রাখে না। আগামীর বাংলাদেশ এবং রাজনীতিতে থাকবে তরুণদের চিন্তার ছাপ, তবে সেটি কতটুকু কার্যকর হবে তা সময়ই রায় দিবে। ঐতিহাসিক দলিল ও বর্তমান প্রেক্ষাপটের যোগসূত্র কিভাবে করবে তরুণরা, সেটি এখন দেখবার বিষয়। মেহরিন অ্যানি, এখন ঢাকা। লুট হওয়া অস্ত্র উদ্ধারে ব্যর্থ সরকার এবং নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলার খুব একটা উন্নতি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি আরও বলেন, গণভোটের প্রচারের দায়িত্ব বিএনপির না, জনগণ যা চাইবে তাই হবে। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে সেলিমা রহমান বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিএনপি আচরণবিধি লঙ্ঘন না করলেও কেউ কেউ মিথ্যা অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়াতে চাইছে। জাওয়াদ মাহমুদের প্রতিবেদন। আর মাত্র 9 দিন বাদেই শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। যদিও মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই নির্বাচনী আচরণবিধি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ আসছিল রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। মুন্সিগঞ্জের সোমবার জাতীয় প্রেস ক্লাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান দাবি করেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিএনপি আচরণবিধি লঙ্ঘন না করলেও কেউ কেউ জনগণকে নানা প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করছে। কোন রকম নির্বাচনী আচরণ বিধি যাতে কোনো লঙ্ঘন হয় সেগুলো কিন্তু আমরা করছি না। নানাভাবে বিভিন্নভাবে বিভ্রান্তিমূলক কথা বলছে, এইভাবে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। মানুষকে লোভ দেখিয়ে লালসা দেখিয়ে আর চলবে না। অন্যদিকে সকালে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার না হওয়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। আমরা এতে খুব উদ্বিগ্ন, কনসার্ন। বিশেষ আমরা মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরো এবং একটা ভালো অবস্থায় আসবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি বলেন, গণভোটের প্রচারের দায়িত্ব বিএনপির না, জনগণের দায়িত্ব ভোট দেয়া, হ্যাঁ বা না জনগণ যা করবে তাই হবে। গণভোটের প্রচারণা বিএনপির দায়িত্ব, সরকারের দায়িত্ব, জনগণের দায়িত্ব ভোট দেওয়া। যদি গণভোটে হ্যাঁ বা না জনগণ যা করে তাই হবে। যারা আপনার সবসময় ফ্যাসিস্টদের ভয়ে থাকে, নিজেরা কোনো কাজ করে না, বিদেশে থেকে বড় বড় কথা বলে, তাদের কাছে এগুলো মনে হয়। আমাদের কাছে কিন্তু আমরা ফ্যাসিস্টকে এবার তাড়াতেও জানি, মারতেও জানি, মার খেতেও জানি। উই আর নট অ্যাফ্রেড অফ দ্যাট। বিএনপি সরকার গঠন করলে ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্সা আদায় করবে বলেও প্রতিশ্রুতি দেন বিএনপি মহাসচিব। জাওয়াদ মাহমুদ, এখন ঢাকা। আগামী নির্বাচন কেন্দ্র করে কেউ যদি কারচুপির চেষ্টা করে তাহলে সকলে মিলে এদেশ থেকে তাদের পালাতে বাধ্য করা হবে, এমন হুঁশিয়ারি দিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, বিগত 3টি নির্বাচনের মতো বোঝাপড়ার কোনো ভোট দেখতে চায় না জাতি। তিনি আরও বলেন, সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রতিটি ভোটার যাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে এমন নির্বাচনের পরিবেশ চায় জামায়াত। দেশ থেকে চিরতরে ফ্যাসিবাদকে বিদায় দিতে হলে প্রশাসন ও শাসনতন্ত্রের মধ্যে জবাবদিহিতার ভারসাম্য আনতে হবে বলেও জানিয়েছেন তিনি। জনগণ যাকে পছন্দ তাকে ভোট দেবে, কিন্তু তার পছন্দের ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করে দিতে হবে সরকার এবং ইলেকশন কমিশনকে। এখন পর্যন্ত এটি হয়নি, আমরা সবাই প্রত্যক্ষ করছি। তবে আমরা আশাবাদী থাকতে চাই এটা হবে এবং আমরা বলতে চাই এটা করতে হবে। ওই বিগত 3 নির্বাচন বা 4 নির্বাচনের মতো কোনো নির্বাচন দেখতে চাই না। আমরা বোঝাপড়ার কোনো নির্বাচন একেবারেই দেখতে চাই না। সচেতন দেশবাসী আমরা যদি সচেতন থাকি, আমাদের বিশ্বাস যদি কেউ কোনো ধরনের মেকানিজম করার চিন্তা মাথায় এসেও থাকে তারা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। বিগত বিতর্কিত 3 নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে তদন্ত কমিটি। এসব নির্বাচনে অনিয়মের সঙ্গে পুলিশ, জনপ্রশাসন, গোয়েন্দা সংস্থার একটি অংশ জড়িত ছিল বলে জানিয়েছে তদন্ত কমিশন। ক্ষমতায় টিকে থাকতেই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে বলেও জানানো হয়। আরও জানাচ্ছেন জাহিদ হাসান। 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সুপ্রিম কোর্ট রায়ের আলোকে তৎকালীন আওয়ামী লীগ সরকার সংবিধানের 15ম সংশোধনী আনে।
তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ায় আওয়ামী লীগ সরকারের অধীনে 2014 সালে নির্বাচনের আয়োজন করা হয়। সেই নির্বাচনে 154টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। 2018 সালের নির্বাচনে বিএনপি জামায়াত অংশ নিলেও দিনের ভোট রাতে করার অভিযোগ আনা হয়। 24 সালের নির্বাচনে আওয়ামী লীগ ও তাদের শরিক দল এককভাবে নির্বাচন করে। এই 3টি নির্বাচন নিয়ে 4 মাস আগে তদন্ত কমিশন গঠন করে সরকার। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরে গণমাধ্যমে কমিশন প্রধান বলেন, জনপ্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, গোয়েন্দা সংস্থার একাংশ 3টি নির্বাচনে কারসাজির সঙ্গে জড়িত ছিল। 3টি নির্বাচনেই বিতর্কিত ও অগ্রহণযোগ্য। ল এনফোর্সিং এজেন্সিজ ইন জেনারেল, তারপরে আর্মির একটা সেকশন আছে এখানে, আর্মি আর্ম ফোর্সেস বলবো, তারপরে ইন্টেলিজেন্স এজেন্সিস, গোয়েন্দা অর্গানাইজেশন যেগুলো আছে, NSI, DGFI, স্পেশাল ব্রাঞ্চ, 3টা ইলেকশন বটে, কিন্তু এটার মাস্টার প্ল্যান কিন্তু একটা। এই মাস্টার প্ল্যানটা হয়েছে 2008 সালের পরে, কিন্তু ওখান থেকেই একটা স্ট্র্যাটেজি ছিল যে কেয়ারটেকার গভর্নমেন্টটাকে বাতিল করা। জানানো হয়, ইভিএম মেশিন কিনতে 3000 কোটি টাকা অযথা ব্যয় করা হয়েছে। এটি অকার্যকর পদ্ধতি। 18 সালের নির্বাচনে 80% কেন্দ্রে রাতেই ভোট বাক্সে ভর্তি করা হয়। আমরা তদন্ত করে বের করলাম যে এই প্রজেক্ট আসলে নির্বাচন কমিশনের ছিল। এটা তৎকালীন প্রধানমন্ত্রীর যে নিরাপত্তা করেছিল তার এখানে সিক্রেট, এবং তার অনুসারে কিছু সামরিক কর্মকর্তা তারা জোর করে এটা নির্বাচন কমিশনের উপর চাপিয়ে দিয়েছে। এই হচ্ছে পুরো ইভিএম সমাচার, যেটা নির্বাচনে কাজে লাগে আমাদের 3000 কোটি টাকা বেশি এখানে অপচয় করা হয়। তদন্ত কমিশন 40টি সুপারিশ দিয়েছে। প্রতিবেদনে উঠে এসেছে, ইসি থেকে প্রশাসনের হাতে ক্ষমতা নিয়ে নেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। গোয়েন্দা সংস্থার একটি অংশ। জাহিদ হাসান, এখন, ঢাকা। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে প্রতি ভোটের ইশতেহারে থাকলেও পুরোপুরি বাস্তবায়ন হয় না নারীদের নিয়ে প্রার্থীদের দেয়া প্রতিশ্রুতিগুলো। ফলে আড়ালেই থেকে যায় নারীরা। নতুন বাংলাদেশে রাজনীতির পুরনো ধারার পরিবর্তনের সঙ্গে নিজেদের সুরক্ষা, সমতা আর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার নিশ্চয়তা চান নারী ভোটাররা। আজিজুল সঞ্চয়ের প্রতিবেদনে বিস্তারিত। পরিবর্তন হওয়া দরকার। চলতি পথে সহকর্মী নির্জনার সঙ্গে ভোট নিয়ে আলাপ জেবিন ইসলামের। আলাপের কেন্দ্রে নিজ আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নানা দিক। ভোট চাইতে এলে কি প্রত্যাশার কথা জানাবেন সেই ভাবনাও ঠিক করছেন। আমরা আসলে সহানুভূতি চাই না, আমরা চাই যে আমাদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, আমাদের যে নারী অধিকারগুলো সেগুলো বাস্তবায়ন হবে। তবে ভোটে নিজেদের অধিকার নিয়ে যতটা সচেতন জেবিন নির্জনা, তৃণমূলের খেটে খাওয়া নারীদের কাছে ভোট কেবলই এলাকার উন্নয়নে প্রার্থীদের দেয়া নানা প্রতিশ্রুতি, যা পুরোপুরি বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তাদের। তাই তাদের কাছে ভোটের চেয়ে খেয়ে পড়ে বেঁচে থাকাটাই মুখ্য। তবে আক্ষেপের মাঝেও কেউ কেউ গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে রাজনৈতিক হানাহানি বন্ধ, ঘরে বাইরে নিরাপদে চলতে পারা আর কর্মক্ষেত্রে নানা বৈষম্য নিরসনের দাবি তুলেছেন। নারীদের জন্য সুষ্ঠু কর্ম ব্যবস্থার সুযোগ করে দিতে হবে, কেননা আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে তেমন কোনো সুযোগ সুবিধা নাই নারীদের জন্য। নারীরা আরও উন্নত কিছু করতে পারুক, এটা যে নারীদের শিক্ষা ব্যবস্থা সবকিছু আরেকটু উন্নত হোক, এটাই আমার একটা প্রত্যাশা। এদিকে গ্যাস বিদ্যুতের সহজলভ্যতার পরও ব্রাহ্মণবাড়িয়ায় কাঙ্ক্ষিত শিল্পায়ন হয়নি, তাই নারীদের কর্মক্ষেত্রেও সীমিত। এজন্য শিল্পায়নের মাধ্যমে নারীর কর্মসংস্থান এবং ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে তোলার দাবি উদ্যোক্তাদের। এছাড়া নারী শিক্ষা ও চিকিৎসা সেবার মান উন্নয়নের দাবিও আছে নতুন সরকারের কাছে। যে দলে আসুক, আমরা ভালো মানুষ চাই, ভালো সমাজ চাই, ভালো দেশ চাই। মেয়েদের ঘর থেকে বাইরে আসি, ঘরে বাইরে কাজ করি, আমরা তো কোনো নিরাপত্তা পাই না। বুট যে সময় হে সময় মনে করেন আমাদের মতন গরিব চাষা বেশি যারা আছে হেরা মনে করেন আয়েসেরা আত ধরে ফাও ধরে মা ডাহে বাপ ডাহে বুট শেষ আমরা চিনে না। আর সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর পাশাপাশি সহিংসতা বন্ধ সহ নারীর জন্য অভিন্ন পারিবারিক আইন চালুর দাবি নারী সংগঠনগুলোর। এরকম একটা সরকার আসুক, যে সরকার নারী নির্যাতন বন্ধ করবে, নারীর ক্ষমতায়নের জন্য তারা আরও বেশি কাজ করবে, নারীর কর্মসংস্থান বের হবে এবং নারী পুরুষের যে সমতা, এমন অনেক আইন আছে আমাদের দেশে। সংবিধানে নারীর জন্য অনেক কিছু আছে। সংবিধানে বলা হচ্ছে প্রজাতন্ত্রের সকল নাগরিক ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সমান, কিন্তু বাস্তবে আমরা দেখছি যে সম্পত্তিতে নারী অধিকার পাচ্ছে না।
ব্রাহ্মণবাড়িয়ার 6টি সংসদীয় আসনে ভোটার সংখ্যা 26,08,087 জন। এর মধ্যে পুরুষ ভোটার 13,66,373 এবং নারী ভোটার 12,41,698 জন। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে পোস্টাল ব্যালট। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা এর মাধ্যমে ভোটাধিকারের সুযোগ থাকলেও প্রচারণা সহ নানা জটিলতায় নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করেছেন যুক্তরাজ্যের সীমিত সংখ্যক প্রবাসী। তবে নানা অভিযোগ থাকলেও অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসীরা। ভবিষ্যতে প্রক্রিয়া আরও সহজ করার দাবিও জানিয়েছেন তারা। যুক্তরাজ্য থেকে বিস্তারিত জানিয়েছেন শরীফুল ইসলাম চৌধুরী। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। দেশ পেরিয়ে প্রবাসেও বইছে ভোটের হাওয়া। পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রথমবারের মতো ভোটাধিকার পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। এই সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেছেন যুক্তরাজ্য প্রবাসীরা। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় নির্বাচন নিয়ে তাদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি আগ্রহ আর উৎসাহ। যারা আছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্নভাবে এটাকে দাবি তুলেছেন। দাবি ধীরে ধীরে বাস্তবায়িত হতে দীর্ঘদিন সময় লেগেছে এবং সেই দীর্ঘদিন পরে যে আমরা ভোট দিতে পারছি এটা খুবই খুশির খবর। আমরা কিন্তু খুব ভেরি ইমপ্রেস এই ভোটার আমাদেরকে অ্যাড করার জন্য। তবে প্রচারণার অভাব ও নানাবিধ জটিলতার কারণে অনেক প্রবাসী নিবন্ধন করতে পারেননি। যুক্তরাজ্যে প্রায় 7 লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করলেও নিবন্ধন করেছেন মাত্র 32,414 জন। তবুও প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অনেকে। স্বাধীনতার 54 বছর পর আমরা অধিকারটা আমরা ফিরে পেয়েছি। আমরা চাই আগামী দিনে যে সরকার আসবে সেই সরকার যাতে আমাদের এই যে পোস্টাল ভোটের যে সিস্টেমটা যাতে জারি রাখে, চালু রাখে। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের ভোটার তালিকায় নিবন্ধন প্রক্রিয়া শুরু হয় গেল 18 নভেম্বর। আর 5 জানুয়ারি ছিল যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের ভোট রেজিস্ট্রেশনের শেষ দিন। বিশ্বের 40টি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ভোটে আবেদন করার সুযোগ পেয়েছেন। শরীফুল ইসলাম চৌধুরী, এখন লন্ডন। ভেন্যু পরিবর্তন ইস্যুতে এখনো সমাধান আসেনি বলে জানিয়েছে বিসিবি। সমস্যা সমাধানে আজ দুপুরে আইসিসির সঙ্গে বৈঠক হবে। বিসিবি আইসিসির এই বৈঠকে ভেন্যু চূড়ান্ত হতে পারে। এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ভারতের নিরাপত্তা ইস্যুতে ক্রীড়া উপদেষ্টার দেয়া বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক বিবৃতি নয়। এটি বিসিবির এবং আইসিসির নিরাপত্তা দলের আন্তঃবৈঠকের পর্যালোচনা। এদিকে শ্রীলঙ্কা নয়, ভারতেই অন্য দুটি ভেন্যুতে বাংলাদেশকে খেলার প্রস্তাব দিতে যাচ্ছে আইসিসি। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, টি-20 বিশ্বকাপের 1 মাসেরও কম সময় থাকায় বাংলাদেশের ম্যাচগুলো লজিস্টিক কারণে অন্য দেশে সরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। বিকল্প হিসেবে চেন্নাই এবং তিরুবনন্তপুরমে আয়োজনের কথা ভাবা হচ্ছে। ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার মতো পরিস্থিতি নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে ভারতের বাধা দেওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি। বাফুফে ভবন পরিদর্শন শেষে এই কথা বলেন আসিফ নজরুল। সিকিউরিটি টিম আছে, সিকিউরিটি দায়িত্বে যারা আছে তারা একটা চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে 3টা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়। 2 হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় যে জার্সি আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে। আর 3rd হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। নওগাঁয় পাইকারি বাজারে কমেছে সবজির সরবরাহ। এতে সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম বেড়েছে অন্তত 10 টাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে নওগাঁ পৌর পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন আব্বাস আলী। আব্বাস, কোন সবজি কী দরে বিক্রি হচ্ছে জানাবেন, আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? লাইবা গত 1 সপ্তাহ থেকেই সবজির সরবরাহ কমে এসেছে। আর সবজির সরবরাহ কমে আসার কারণে বলা যায় যে সব ধরনের সবজির দাম বেড়েছে 10 টাকা করে। আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর পাইকারি সবজির বাজারে। এখানে সবচেয়ে বেশি দামে যে সবজি রয়েছে করলা, টমেটো বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা। বীজ সিম বিক্রি হচ্ছে 50 টাকা। তবে সাদা পাতলা যে সিম রয়েছে এগুলো কিছুটা কম দামে
বিক্রি হচ্ছে প্রতি কেজি, বিক্রি হচ্ছে 30 টাকা কেজি। এছাড়া বেগুন বিক্রি হচ্ছে 40 থেকে 45 থেকে 50 টাকা কেজি। গাজর বিক্রি হচ্ছে 30 টাকা কেজি। ধনেপাতাও একই দামে বিক্রি হচ্ছে। মূলা বিক্রি হচ্ছে 20 টাকা কেজি। আলুর দামও একটু বাড়তি দামেই বিক্রি হচ্ছে, প্রতি কেজি 25 থেকে 28 টাকা কেজি। মরিচ বিক্রি হচ্ছে 90 টাকা কেজি। ফুলকপি, বাঁধাকপি কিছুদিন আগেও আমরা দেখেছি যে 8 থেকে 10 টাকা বা 12 টাকা পিস হিসেবে বিক্রি হতো, সেগুলো এখন বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা পিস হিসেবে। এছাড়া বিভিন্ন ধরনের যেসব সবজি, শাক রয়েছে, লাল শাক, সবুজ শাক, সেগুলো বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি পর্যন্ত। দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ী এবং কৃষক যারা রয়েছেন তারা বলছেন যে যেহেতু নওগাঁ জেলার উপর দিয়ে শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে, আর এই প্রবাহের কারণে যে প্রচন্ড কুয়াশা বা ঠান্ডা যাচ্ছে, যার কারণে শাক সবজির যেসব ফুল রয়েছে তা ঝরে যাচ্ছে, পচে যাচ্ছে এবং নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে ক্ষেতগুলোতে সবজির উৎপাদন কম হচ্ছে। আর উৎপাদন কম হওয়ার কারণে হাট বাজারে সরবরাহ কমে এসেছে। এতে করে বলা যায় যে সব ধরনের সবজির দাম বেড়েছে। কৃষকরা আরো বলছেন যে কিছুদিন আগেও তারা আসলে অনেকটা লোকসান করে সবজিগুলো বিক্রি করতেন, কারণ তাদের সবজির উৎপাদন করতে গিয়ে যে খরচ হতো, অর্থাৎ কীটনাশক খরচটা বেশি হতো, কারণ কি সবজি বাঁচাতে গিয়ে বা রক্ষা করতে গিয়ে কীটনাশকের খরচ বেশি হতো, যার কারণে আসলে সবজি বিক্রি করে তারা লোকসানে পড়তে হতো। তবে এখন যেহেতু সবজির উৎপাদন কম হচ্ছে, সবজি বিক্রি করে তারা কিছুটা খরচ বাদ দিয়ে লাভবান হচ্ছেন বলে জানিয়েছেন। আর পাইকারি যারা ব্যবসায়ী রয়েছেন তারাও বলেছেন যে সবজির সরবরাহ কমে আসার কারণে দাম বেড়েছে। আর যেহেতু পাইকারি বাজারে সবজির সরবরাহ কমে আসার কারণে দাম বেড়েছে, আর এর প্রভাব পড়েছে খুচরা বাজারে প্রভাব পড়ার কারণে ক্রেতারা বেশি দামে কিনছেন। এতে করে বলা যায় যে বাজার কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে এবং আগামীতে আরো দাম বাড়বে বলে জানিয়েছেন কৃষক এবং ব্যবসায়ী। তো আমার কাছে এই ছিল সবজির দরদাম নিয়ে সবশেষ। নওগাঁ পৌর পাইকারি বাজার থেকে যুক্ত ছিলেন আব্বাস আলী। দিন পেরোলেই সাকরাইন, পুরান ঢাকার মানুষের শেকড়ের উৎসব। ঘুড়ি আর ফানুসের বর্ণিল আয়োজনে পুরো উৎসবের জন্য প্রস্তুত নগরবাসী। তবে আধুনিকতার নামে ডিজে গান আর আতশবাজি থেকে বেরিয়ে মূল ঐতিহ্য ধরে রাখার প্রত্যয় শোনা যাচ্ছে অনেকের কণ্ঠে। আরও জানাচ্ছেন আতিক মেজবাহ লগ্ন। ধূসর আকাশের বুকে বাহারি রঙের ঘুড়ি, যার সুতোয় বাঁধা আনন্দধারা। দিন পেরোলেই সাকরাইন, পুরান ঢাকার শেকড়ের উৎসব। মোগল আমলে নবাবী ছাদে যে ঘুড়ির লড়াই ছিল গর্ব আর কৌশলের প্রতিযোগিতা, তার কতটুকু স্মৃতি ছুঁতে পারছে আজকের প্রজন্ম। সাকরাইনে আসলে আমরা ঘুড়ি উড়াই, বন্ধু বান্ধব মিলে ঘুড়ি কাটতে ভালো লাগে। সারাদিন খালি ইচ্ছা মতো ঘুড়ি উড়াবো আর কাটবো। আমরা সব সময় ঘুড়ি কিনতে আসি, অনেকটি ঘুড়ি কিনি। এদিকে 7টা রকম ঘুড়ি আছে। এখন ছোটদেরকে হেল্প করতেছি যে তারা আমরা যেটা করে আসি তারা যদি এটা ধরে রাখে, ঐতিহ্যটা করতে পারে। মিলেমিশে পরিবারের সব সদস্যরা ঘুড়ি উড়াই, তাই আমরা আজকে ঘুড়ি কিনতে আসছি। এটাই আমাদের আনন্দ আমাদের জন্য। ইতিহাস বলছে পুরান ঢাকার এই ক্যানভাসে সাকরাইন মানেই আকাশ ছোঁয়ার আনন্দ। পারিবারিক মিলন মেলা আর ঘুড়ি উড়ানোর এই প্রতিযোগিতায় নতুন এক সুর খুঁজে পায় পুরান ঢাকাবাসী। কিন্তু সময়ের সাথে সাকরাইনের যে ঐতিহ্য তাতে এসেছে পরিবর্তন। ডিজে গান আর আতশবাজির অনিয়ন্ত্রিত ব্যবহার পুরো উৎসবকে করছে প্রশ্নবিদ্ধ। আগে যেরকম ঘুড়ির একটা চাহিদা ছিল এখন একটু কমতেছে। জোরে জোরে বলতাম যে ভাগাট্টা ঘুড়ি উৎসব একটা অন্যরকম আমেজ ছিল। এই আমেজটা এখন একটা সংস্কৃতি এমন হয়ে গেছে, এটা বাদ্যযন্ত্র, বিভিন্ন ডিজে প্রোগ্রাম এগুলাতে হচ্ছে। শৈশবে সাকরাইন মানে বুঝতো ঘুড়ি উৎসব, আর এখন সাকরাইন মানে বোঝা যায় ডিজে পার্টি, শুধুই ডিজে পার্টি। বুধবার উৎসবের আমেজে মানুষ হয়তো আরও একবার আকাশের দিকে তাকাবে, ঘুড়ির ভিড়ে খুঁজবে নিজের শৈশব আর হারিয়ে যেতে চাইবে মুহূর্তের আনন্দে।
তবে সেই আলোয় কতটা উজ্জ্বল হবে উৎসবের শিকড়, সেই প্রশ্ন রয়েই যায়। আতিক মেজবা লগ্ন, এখন ঢাকা। শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক সড়ক উন্নয়ন প্রকল্পে দেখা দিয়েছে ভয়াবহ অনিশ্চয়তা। 95 হেক্টর ভূমি অধিগ্রহণের বিপরীতে বরাদ্দ পাওয়া 431 কোটি 68 লাখ টাকার প্রায় পুরোটাই শেষ হয়ে গেছে মাত্র 49 হেক্টর জমি অধিগ্রহণেই। ফলে বাকি 46 হেক্টর জমির অধিগ্রহণ কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এর প্রভাব পড়েছে পুরো প্রকল্পে, থমকে গেছে সড়ক নির্মাণ কাজও। 6 বছরে 35 কিলোমিটার সড়কের মাত্র 6 কিলোমিটার নির্মাণ শেষ হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এই গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক। কাজী মনিরুজ্জামানের প্রতিবেদন। শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক সড়ক উন্নয়ন প্রকল্প, যে প্রকল্পে 2018 সালে জেলা প্রশাসনের তৈরি প্রাক্কলনে পুরো 95 হেক্টর জমি অধিগ্রহণে ব্যয় ধরা হয়েছিল প্রায় 432 কোটি টাকা, কিন্তু বাস্তবে অর্ধেকের একটু বেশি জমি অধিগ্রহণেই শেষ হয়ে গেছে পুরো বরাদ্দ। এই তথ্য নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা। 11টা কেস আমরা বুঝে পেয়েছি। তো এখানে ভূমি অধিগ্রহণে ধরা 431 কোটি টাকা, এই 11টা কেসেই এই 431 কোটি টাকা খরচ হয়ে গেছে। মানে বাকি 8টা কেসের জন্য আর কোনো টাকা আপাতত ডিপিপিতে ধরা নেই। শরীয়তপুর চাঁদপুর সড়কের পাপড়াইল এলাকার বাসিন্দা ইব্রাহিম সর্দার। ছোট একটি চায়ের দোকানেই তার জীবিকার একমাত্র ভরসা। টিন শেডের জরাজীর্ণ ঘরে পরিবার নিয়ে বসবাস। বর্ষা এলেই ঘর আর দোকান ডুবে যায় বৃষ্টির পানিতে, অথচ অধিগ্রহণ এলাকায় পড়ায় ঘর মেরামতেও রয়েছে কড়াকড়ি নিষেধাজ্ঞা। 5-6 বছর ধরে টাকা পয়সা দিতেছে না, ঘর অবস্থা খারাপ, ঘরও থাকতে পারি না, ব্যবসা বাণিজ্য করতে পারতাছি না, টাকা দিব করে ঘুরাইতেছে। ইব্রাহিমের মতো আরও শত শত জমির মালিক একই দুর্ভোগে দিন কাটাচ্ছেন। 6 বছরও পাননি ক্ষতিপূরণের টাকা। নতুন ঠিকানায় যাওয়ার সুযোগ নেই, আবার দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে জমির বাজার মূল্য। সব মিলিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ তাদের বড় দুশ্চিন্তার কারণ। প্রথম পাইছি 4 ধারার নোটিশ, এরপর পেলাম 7 ধারার। 7 ধারার পাওয়ার পরে কাজে 3-4 মাসের মধ্যে এটা আপনারা টাকা টুকা পাই যাবেন। এখন তো যাই আর এখানে কিনতে গেলে দেন এই জায়গা ছিল 30-40 হাজার টাকা কাটা, এখন হেই ইয়ে হয়ে গেছে 1.5 লাখ টাকা কাটা। টাকার চিন্তায় আছি, কষ্টে আছি। টাকাটা পাইলে তো টু জামাইবো খাইয়া যাইতাম, মরিয়া গেলে টাকা দিয়ে কি করুম কোন। 35 কিলোমিটার সড়কের বাকি 29 কিলোমিটার এখন খানাখন্দে ভরা। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন। সময় নষ্ট, খরচ বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। শরীয়তপুরের রাস্তা আসলে আমাদের দুর্ভোগ শুরু হয়ে যায়। যে রাস্তা ভাঙ্গা, হ্যাঙ্গার ভাঙ্গা যায়, চাক্কা বাস্ট হয়ে যায় কেঁচা খাওয়ার কারণে। 30 কিলো রাস্তা, সময় লাগবে আমাদের হাইস্ট 1 ঘন্টা, কিন্তু এখন আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়। আমরা 2 দিন কাজ করলে যে টাকা আয় করি সেই টাকাতে বেশি আমাদের এই গাড়ির পিছনে খরচ হয়ে যায়। সড়কের 8টি এলএকেসের আওতায় থাকা 46 হেক্টর জমি অধিগ্রহণ কেন বন্ধ, এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। আপনি যেটা বলছেন, আই হ্যাভ টু চেক দ্য এস্টিমেট, ঠিক আছে? ওভার হলো কিনা আই ক্যান নট কমেন্ট। মেবি ইউ আর কনফিডেন্ট, বাট আমাকে এখন না দেখে, কারণ এটা আসলে কি ওভার হয়েছে কি হয় না, নাকি আদৌ টাকা কমই আসছে, টাকাই কি কম বরাদ্দ আসছে কিনা সেটাও দেখতে হবে। 2019-20 অর্থবছরে অনুমোদিত এই প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছিল 860 কোটি টাকা, অথচ ভূমি অধিগ্রহণে অর্থ সংকটে পড়ে থমকে গেছে পুরো উন্নয়ন। 35 কিলোমিটার এই সড়ক শুধু যোগাযোগের অবকাঠামো নয়, এটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষের জীবনযাত্রা, ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্র। সেই সড়ক অবহেলা আর দায়িত্বহীনতার কারণে প্রায় অচল। এই অঞ্চলের মানুষের দাবি, দ্রুত সময়ের মধ্যে বাকি জমির অধিগ্রহণ জটিলতা কাটিয়ে সড়কটির নির্মাণ কাজ পুনরায় শুরু করবে কর্তৃপক্ষ। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। যশোর মেডিকেল কলেজের 500 শয্যা হাসপাতালের নির্মাণ কাজ পুরোদমে চলছে, ফলে পূর্ণতা পাবে এই অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা। 2028 সালের জুনের মধ্যে এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হওয়ার কথা জানান গণপূর্ত বিভাগ। দীর্ঘদিন পরে হাসপাতালের নির্মাণ কাজ শুরু হলেও খুশি স্থানীয়রা। রিপন হোসেনের তথ্যে এনামুল হকের ছবিতে প্রতিবেদন।
দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে নতুন পালক। দীর্ঘ প্রতীক্ষার পর 500 শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল পেতে যাচ্ছে যশোরবাসী। 2010 সালের আগস্টে শুরু হয় মেডিকেল কলেজের কার্যক্রম। এরপর এক যুগেরও বেশি সময় অর্থ বরাদ্দ জটিলতায় পিছিয়ে যায় প্রকল্পের কার্যক্রম। জানি বিভিন্ন সময় হয় আন্দোলন। অবশেষে গত জুনে শুরু হয় 500 শয্যার হাসপাতালের নির্মাণ কাজ, যাতে ব্যয় ধরা হয়েছে 676 কোটি টাকা। কাজ চলছে পুরোদমে। এতে সন্তুষ্ট মেডিকেলের শিক্ষার্থী ও স্থানীয়রা। হসপিটালটা হলে আমাদের প্রত্যেকের জন্য, প্রত্যেকটা মেডিকেল স্টুডেন্টের জন্যই খুব সুবিধা হবে। আশাবাদী যে আমি ইন্টার্নশিপে যেতে যেতে ইনশাল্লাহ আমাদের হাসপাতালের কাজ অনেকটুকু আগায় যাবে, আমরা যাতে ওইটাতেই ইন্টার্ন করতে পারি। মেডিকেল কলেজ হাসপাতালের কাজ সম্পূর্ণ হলে আমাদের এই জনপদের বড় একটি অংশ সুবিধা পাবে। দ্রুত সময়ের ভিতরে এই হাসপাতালের কাজ শেষ যেন করা হয়, যে সময় নির্দিষ্ট সময় তার ভিতরেই কাজ শেষ করা হয় এবং কাজের মান যেন যথাযথ থাকে। কর্মকর্তারা জানান, চলমান প্রকল্প তৈরি হবে 10 তলা বিশিষ্ট 500 শয্যার হাসপাতাল। এছাড়া শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের জন্য 4টি হোস্টেল, একটি নার্সিং কলেজ ভবন ও হোস্টেল, স্টাফ নার্স ডরমেটরি ভবন, 21 ফ্ল্যাটের চিকিৎসক কোয়ার্টার, 24 ফ্ল্যাটের কর্মচারী কোয়ার্টার ও 500 আসনের একটি অডিটোরিয়াম ছাড়াও থাকবে মসজিদ ও বৈদ্যুতিক সাবস্টেশন। এই মেডিকেল কলেজ হাসপাতালটি দ্রুত নির্মাণ হলে পরে আমার শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং ছাত্রছাত্রীদেরকে 6 মাইল দূরত্বে গিয়ে ক্লিনিক্যাল ক্লাসসমূহ করতে হবে না। এতে করে শিক্ষার মান বাড়বে, আমাদের একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য সময় অনেক বাঁচবে। শিক্ষকরা বলছেন, হাসপাতালটির অভাবে শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে 5 কিলোমিটার দূরে যশোর জেনারেল হাসপাতালে গিয়ে ব্যবহারিক ক্লাস করানো হয়। এছাড়া 9টি ব্যাচ এই সীমাবদ্ধতার মধ্যে দিয়ে শেষ করেছে শিক্ষা কার্যক্রম। ফলে দ্রুত সময়ে নির্মাণ কাজ শেষ হলেই শিক্ষার্থীদের কষ্ট কমার পাশাপাশি সুচিকিৎসা পাবে সাধারণ মানুষ। ছাত্রদের ক্লাস থেকে শুরু করে ক্লিনিক্যাল ক্লাস, এমনকি তারা রোগীদের সেবা দিতে পারবে। চিকিৎসা বিজ্ঞানের যে জ্ঞান, সেটা তাদের আরও সহায়তা হবে। সর্বোপরি আমি মনে করি যশোর তথা এই অঞ্চলের মানুষজন আরও একটি উন্নত সেবার দ্বারগোড়ায় আর কি পৌঁছাবে। চলমান এই প্রকল্পের কাজ শেষ হবে 2028 সালের জুনে। এখন যশোর। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের অধিবেশনে যোগ দিয়েছে বাংলাদেশ। আইরিনার কার্যক্রম দেশের বিদ্যুৎ খাতের সাথে সামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ তৈরির প্রতিশ্রুতি ব্যক্ত করেন বাংলাদেশের প্রতিনিধিরা। আরও জানাচ্ছেন কামরুল হাসান জনি। সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন আইরিনার 16তম অধিবেশনে অংশ নিয়েছে বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে স্থায়ী সদস্য হিসেবে অংশ নিয়ে প্রচলিত জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের গুরুত্ব তুলে ধরেন রাষ্ট্রদূত তারেক আহমেদ। 2030 সালের মধ্যে 20% ও 2040 সালের মধ্যে 30% নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ তৈরিতে বাংলাদেশ সরকারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। সেক্ষেত্রে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার প্রয়োজন হবে বলেও জানান রাষ্ট্রদূত। আমরা রিনিউয়েবল এনার্জি এজেন্সিতে গত বছর যে কমিটমেন্ট দিয়েছিলাম বা এর আগের বছরগুলোতে যে কমিটমেন্টগুলো দিয়েছিলাম, সেগুলো আমরা কতটুকু ইমপ্লিমেন্ট করতে পেরেছি এবং আমাদের কী কী বিষয়ে আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং এইসব ব্যাপারে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের যেসব এক্সপিরিয়েন্স আছে সেগুলো আমরা একে অপরের সঙ্গে শেয়ার করেছি। আবুধাবিতে 10 থেকে 12 জানুয়ারি পর্যন্ত এই অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলীরেজাও অংশ নেন। আইরিনার কার্যক্রম দেশের বিদ্যুৎ খাতের সাথে সামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে আমিরাত থেকে এই খাতে বড় বিনিয়োগের আশা করেন তিনি। ব্যাপক কার্যক্রম আমরা হাতে নিয়েছি এবং আমরা আন্তর্জাতিক যে সমস্ত পার্টনার আইরিনার মতো রয়েছে তাদের সাথে আমরা কোলাবোরেশন করছি। তাদের সহযোগিতা নিয়ে বিদ্যুৎ সেক্টরে রিনিউয়েবল এনার্জির অংশটা আরও কীভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। এর আগে অনুষ্ঠান চলাকালীন সময়ে বাংলাদেশের প্রতিনিধিরা একাধিক দ্বিপাক্ষিক সভায় অংশগ্রহণ করে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক নানাবিধ আলোচনা করেন। বাংলাদেশ আন্তর্জাতিক এই সংস্থার 100তম সদস্য হিসেবে 2009 সাল থেকে যাত্রা শুরু করে। কামরুল হাসান জনি, এখন। কূটনৈতিক চাপ বাড়াতে এবার ইরানের বাণিজ্য অংশীদার দেশগুলোর পণ্যে 25% আমদানি শুল্ক বসানোর ঘোষণা দিয়েছে ট্রাম্প। কূটনৈতিক আলোচনায় আগ্রহ দেখালেও ইরানের সামরিক অভিযানের পরিকল্পনা এখনও বাদ দিচ্ছে না যুক্তরাষ্ট্র।
বিপরীতে চলমান বিক্ষোভে সহিংসতার পেছনে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে দায়ী করে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় আগ্রহ দেখাচ্ছে তেহরান। আবার সোমবার পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 648 বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা। সতীর্থ কর্মকার জানাচ্ছেন বিস্তারিত। ইরানে অর্থনৈতিক দুরবস্থার জেরে শুরু হওয়া বিক্ষোভ অল্প সময়ের ব্যবধানে পরিণত হয় সরকার বিরোধী আন্দোলনে। কিছুতেই বিক্ষুব্ধ জনগণকে শান্ত করতে পারছে না সরকার, বাড়ছে হতাহতের সংখ্যা। 2 সপ্তাহের বেশি সময় ধরে চলা বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 6 শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছে নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা। আর যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা HRAN বলছে 10,000-এর বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে ইরান। সহিংস এই পরিস্থিতির বিপরীতে এদিন সর্বোচ্চ নেতা খামেনির সমর্থনে সমাবেশের খবর প্রচার করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল, যেখানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। তবে বিক্ষোভের জেরে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও রেষারেষির পর্যায়ে চলে গেছে। তেহরানের ওপর কূটনৈতিক চাপ বাড়াতে এবার ইরানের বাণিজ্য অংশীদার দেশগুলোর পণ্যে 25% আমদানি শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জানিয়েছেন, কূটনৈতিক সমাধানকে প্রাধান্য দিলেও সামরিক অভিযানের পরিকল্পনা বাদ দিচ্ছে না হোয়াইট হাউস। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, পারস্পরিক শ্রদ্ধার জায়গা থেকে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত তেহরান। তবে বিক্ষোভে সহিংসতার মূল পরিকল্পনাকারী হিসেবে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে দায়ী করেছেন তিনি। অন্যদিকে সিবিএস নিউজ জানিয়েছে, বিকল্প হিসেবে ইরানের সামরিক, সাইবার এমনকি মনস্তাত্ত্বিক হামলা সম্পর্কে ট্রাম্পকে অবহিত করেছেন মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তারা। পাশাপাশি ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দূতাবাস। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শেষ করছে এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যোগ্য প্রতিনিধি নির্বাচনে হিসাব নিকাশে ব্যস্ত নতুন ভোটাররা। এবার তরুণদের ভোটই হবে জয় পরাজয়ের নির্ধারক, বলছেন বিশেষজ্ঞরা। বিশ্বকাপ ভেন্যু চূড়ান্ত করতে বিসিবির সঙ্গে আইসিসির বৈঠক দুপুরে। ভারতে খেলার পরিস্থিতি নেই বললেন ক্রীড়া উপদেষ্টা। ঘুড়ি ফানুসের বর্ণিল সাকরাইন উৎসবের জন্য প্রস্তুত নগরবাসী। ডিজে আতশবাজি থেকে বেরিয়ে মূল ঐতিহ্য ধরে রাখার প্রত্যয়। এবং কূটনৈতিক চাপ বাড়াতে এবার ইরানের বাণিজ্য অংশীদার দেশগুলোর পণ্যে 25% আমদানি শুল্ক বসানোর ঘোষণা ট্রাম্পের। আর এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।